এমন কিছু বিষয় আছে যা নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন, এক ধরনের দ্বিধা আর অপরাধবোধ কাজ করে। হস্তমৈথুন ঠিক তেমনই একটা বিষয়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা বিজ্ঞান আর মনোবিজ্ঞানের আলোয় পুরো ব্যাপারটাকে সহজভাবে বোঝার চেষ্টা করি। এই কথাটা কি খুব পরিচিত লাগছে? কাজটা করার পর হঠাৎ করে মনে হয় বিরাট একটা ভুল হয়ে গেল, আর তারপর নিজের কাছেই প্রতিজ্ঞা করা হয়, আর না, এটাই শেষবার। কাজটা করা, তারপর অপরাধবোধে ভোগা, আর আবার না করার প্রতিজ্ঞা করা, এই যে একটা চক্র, এটা অনেকের জীবনেই বারবার ঘুরে ফিরে আসে। যদি এমনটা হয়ে থাকে, তবে জেনে রাখা ভালো যে এই অনুভূতিটা কিন্তু শুধু একজনের নয়। তো সবার আগে দেখা যাক কেন এই বিষয়টা নিয়ে মনে এত প্রশ্ন আর অপরাধবোধ জন্মায়। এই যে একটা বিভ্রান্তি বা অপরাধবোধের চক্র তৈরি হয়, এর একটা বড় কারণ হলো এই বিষয়ে পরিষ্কার বৈজ্ঞানিক তথ্যের অভাব। সঠিক তথ্য না থাকায় মনে অনেক ভুল ধারণা, ভয় আর সন্দেহ দানা বাঁধে। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। দেখুন, শরীর কিন্তু প্রতিনিয়ত শুক্রাণু তৈরি করছে। এটা একটা একদম স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। আসল সমস্যাটা শরীরের নয়, আসল সমস্যাটা হলো মনের। যখন এই কাজটা একটা অনিয়ন্ত্রিত অভ্যাসে পরিণত হয়, তখনই ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া বা কোনো কিছুতে উৎসাহ না পাওয়ার মতো অনুভূতিগুলো আসতে শুরু করে। আচ্ছা, এবার আসা যাক আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে, মানে আমাদের শরীরের স্বাভাবিক চাহিদা আর এই আধুনিক ডিজিটাল দুনিয়ার কৃত্রিম উদ্দীপনার মধ্যেকার যে লড়াই, সেটা নিয়ে। দেখুন, একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর শরীরে যে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটা কিন্তু সুস্থ বিকাশেরই একটা লক্ষণ। এটা প্রমাণ করে যে শরীর তার স্বাভাবিক নিয়মেই বেড়ে উঠছে। সত্যি বলতে, এই স্বাভাবিক আকাঙ্ক্ষা না থাকলে তো পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই থাকতো না। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। সমস্যাটা শুরু হয় ঠিক তখনই যখন শরীরের স্বাভাবিক সংকেতের বদলে কৃত্রিমভাবে উদ্দীপনা তৈরি করা হয়, যেমন ধরুন মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা পর্নোগ্রাফি। এই কৃত্রিম উদ্দীপনাগুলো কিন্তু বাস্তব জীবনের চেয়ে অনেক অনেক বেশি তীব্র হয়। এর ফল কি হয়? আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে বিভ্রান্ত হতে শুরু করে। মস্তিষ্কের যে ডোপামিন সিস্টেমটা আমাদের আনন্দ বা পুরস্কারের অনুভূতি দেয়, সেটা অতিরিক্ত উদ্দীপনার কারণে যেন ওভারলোড হয়ে যায়। তখন স্বাভাবিক কোনো কিছুতে আর আনন্দ পাওয়া যায় না। মস্তিষ্ক তখন আরও বেশি, আরও তীব্র, আরও নতুন উদ্দীপনা চাইতে শুরু করে। আর এটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক একটা পর্যায়। তাহলে এই অভ্যাস থেকে বের হওয়াটা এত কঠিন কেন? এর পেছনে কিন্তু মস্তিষ্কের একটা দারুণ খেলা আছে, যাকে বলে অভ্যাসের ফাঁদ। যখন কোনো কাজ বারবার করা হয়, তখন আমাদের মস্তিষ্ক সেই কাজের জন্য একটা শর্টকাট রাস্তা তৈরি করে ফেলে। এটাকে বলে হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্র। এর ফলে কাজটা আর কোনো সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পরিণত হয়। মস্তিষ্ক অনেকটা অটো পাইলট মোডে চলে যায়। এই চক্রের মূলত 4টে ধাপ। প্রথমে আসে একটা সংকেত বা ট্রিগার, যা হতে পারে কোনো চিন্তা, কোনো ছবি বা একা থাকার মুহূর্ত। এরপর মনে তৈরি হয় একটা তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং। 3 নম্বরে আসে সেই কাজটা করা, আর শেষে পুরস্কার হিসেবে মস্তিষ্ক থেকে ডোপামিন বের হয়। আর এই ডোপামিনই চক্রটাকে পরের বারের জন্য আরও শক্তিশালী করে তোলে। আর এই চক্রটা যখন খুব শক্তিশালী হয়ে যায়, তখন একটা সময় এমন আসে যখন মানুষটা বুঝতে পারে যে এটা করা ঠিক হচ্ছে না, কিন্তু নিজেকে সে কিছুতেই থামাতে পারছে না। মনে হয় সব নিয়ন্ত্রণ যেন হাতের বাইরে চলে গেছে। তাহলে আসল শক্তিটা কোথায়? সেটা কি শরীরে নাকি মনে? চলুন এবার এই বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বীর্য ধরে রাখলেই বোধহয় শারীরিক শক্তি বাড়ে, কিন্তু বাস্তবতা হলো আমাদের শরীরের নিজস্ব একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। শরীর জানে ঠিক কতটা শুক্রাণু প্রয়োজন, আর অতিরিক্তটা সে নাইটফল বা স্বপ্নদোষের মতো স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। সুতরাং এটা পরিষ্কার যে আসল শক্তিটা শরীরের কোনো তরল পদার্থ ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। আসল শক্তিটা আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। যখন কেউ নিজের সবচেয়ে শক্তিশালী জৈবিক তাড়নাটাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন মস্তিষ্ক একটা শক্তিশালী বার্তা পায়। বার্তাটা হলো, আমি আমার প্রবৃত্তির দাস নই, আমি আমার নিয়ন্ত্রক। আর এই যে নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আত্মবিশ্বাস, এর প্রভাব কিন্তু শুধু এখানেই থেমে থাকে না।
এই আত্মবিশ্বাসটাই ধীরে ধীরে জীবনের অন্য সব ক্ষেত্রে, যেমন পড়াশোনা, কাজ বা সম্পর্কের উপরও ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। তাহলে প্রশ্ন হলো, যারা মনে করছেন যে নিয়ন্ত্রণটা হারিয়ে যাচ্ছে, তাদের জন্য উপায়টা কি? চলুন নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথটা একবার দেখে নেওয়া যাক। এখানে সবচেয়ে বড় আশার কথা হলো আমাদের শরীর আর মন দুটোই অসাধারণভাবে অভিযোজনযোগ্য। মানে অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা শুরু করলে শরীর আর মন ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেয় এবং আবার একটা স্বাভাবিক ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরে আসতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম দিকে জার্নিটা একটু কঠিন হতে পারে। হয়তো কিছুটা অস্বস্তি, মেজাজের পরিবর্তন বা আকাঙ্ক্ষা বেড়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই চ্যালেঞ্জগুলো সবই অস্থায়ী। অনেকেই আবার খুব দ্রুত ইতিবাচক পরিবর্তনও অনুভব করেন, যেমন এনার্জি বেড়ে যাওয়া বা মানসিক স্বচ্ছতা ফিরে আসা। পুরো বিষয়টাই নির্ভর করে নিজের শরীর এবং চেষ্টার ধারাবাহিকতার উপর। তাই দিনের শেষে মূল প্রশ্নটা কিন্তু এটা নয় যে কাজটা ভালো না খারাপ, কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিভ্রান্তি আরও বাড়বে। আসল প্রশ্নটা হওয়া উচিত, আমি কি আমার মন এবং শরীরের নিয়ন্ত্রণে আছি? শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একদম ব্যক্তিগত। কোনো মানুষ কি তার অভ্যাসের দাস হয়ে থাকবে, নাকি অভ্যাসটাকে নিজের নিয়ন্ত্রণে এনে মনকে শক্তিশালী করবে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু জীবনের গতিপথ নির্ধারণ করে দিতে পারে।